পত্রিকা, সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে আপনারা জানেন যে সকাল থেকে বৈরী আবহাওয়া, অনেক বৃষ্টি, এখনও সবগুলো পত্রিকা আমার হাতে এসে পৌঁছায়নি, তবুও যে পত্রিকাগুলো এসছে সেগুলো থেকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং পরবর্তীতে সম্ভব হলে একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাকেও আমরা নিয়ে আলোচনায় ফিরে আসব। আমার হাতে একটি পত্রিকা আছে এই মুহূর্তে, এখন পর্যন্ত আমরা পেয়েছি, সেটি হলো দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর যে উল্লেখযোগ্য যে শিরোনাম সেটি হলো যে 3 আসনে লড়বেন খালেদা জিয়া। যেটি বলা হচ্ছে বিএনপি চাচ্ছে খালেদা জিয়া নির্বাচনে লড়াই করুক, আবার বলা হচ্ছে যে উনি নির্বাচন করলে দলের জন্য ভালো, ভোট বাড়বে। আরেকটি বিষয়ে বলা হচ্ছে ম্যাডাম বলছেন শরীর সায় দিলে নির্বাচনে লড়াই করবেন, এটি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক সদস্য এই কথা জানিয়েছেন। এছাড়া গয়েশ্বর চন্দ্র রায় যেটি বলেছেন যে উনি নির্বাচন করলে দলের জন্য ভালো হবে এবং ভোট বাড়বে। পাশাপাশি আরও বেশ কিছু শিরোনাম, সাবেক আইজিপি মামুনের জবানবন্দি, গুম, ক্রসফায়ার ও রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। এছাড়াও আন্দোলনে সক্রিয় ও জনপ্রিয় নেতাদের বাছাই করছে বিএনপি, নবীন প্রবীণে চূড়ান্ত হবে এবার প্রার্থী তালিকা। বলা হচ্ছে যে বিবেচনায় থাকবে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা সেই বিষয়টি। এছাড়াও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা হয়েছে তারেক রহমানের, এসব বলা হচ্ছে। এছাড়াও আরেকটি শিরোনাম, 39 সংসদীয় আসনের সীমানা পরিবর্তন, বাকি আসনগুলোতে ছোটোখাটো পরিবর্তন আনা হয়েছে। ইসি আনোয়ারুল, গাজীপুরে একটি আসন বাড়ছে ও বাগেরহাটে একটি কমছে। পাশাপাশি নিচের দিকে আরও বেশ কিছু শিরোনাম, ডান পাশে শুরুতে আছে রুশ উপকূলে তীব্র ভূমিকম্প, 3 দেশে সুনামির আঘাত, রাশিয়া উপকূলে শক্তিশালী এক ভূমিকম্প সৃষ্টি করেছে সুনামির, এই খবরটি এসছে, এটি নিয়ে আমরা কথা বলবো। এছাড়াও জুলাই সনদ ঘোষণাপত্র সংস্কার বাস্তবায়নে ঐক্যমত্যের যে সংকট সেটি বলা হচ্ছে যে প্রক্রিয়া নিয়ে মতভেদ, অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিতে বিএনপির আপত্তি। মাইলস্টোন ট্র্যাজেডি, বার্নে ভর্তি দগ্ধদের 27 জনই শিশু যারা এখনও দগ্ধ ভর্তি আছেন, 5 জনের অবস্থা তার মধ্যে সংকটাপন্ন, একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন 2 ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 100 কোটি টাকা জরিমানা সালমান এফ রহমানকে। কমছে পাল্টা শুল্কের হার, বাংলাদেশের ক্ষেত্রে শুল্ক হার 15 থেকে 20% মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের ওপর আরোপিত শুল্ক যথেষ্ট পরিমাণ কমবে, বাণিজ্য সচিব। গতকাল কিন্তু আমরা এই খবরটি দেখেছিলাম, এটি নিয়ে আমরা কথা বলবো। যেহেতু পত্রিকা আসেনি, আমি ই পত্রিকা থেকে আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুরুতে আমি দেখতে পাচ্ছি দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের যেই শিরোনাম, সংগঠিত হওয়ার চেষ্টায় আওয়ামী লীগ, তৎপর পুলিশ। বলা হচ্ছে যে 7% আসনে নারী প্রার্থীর প্রস্তাব, 39 আসনের সীমানা বদলের খসড়া, একটু আগে বলেছিলাম। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা, এলডিসি থেকে উত্তরণে সরকারের নানা প্রস্তুতি, মার্কিন পাল্টা শুল্ক, আশা নিরাশের যে দোলাচলে। এর পাশাপাশি আমি আরেকটি পত্রিকা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্রথম আলো। প্রথম আলো দৈনিক, প্রধান শিক্ষকের 2382 পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া শুরু, চিঠি পিএসসিতে, এই ধরনের একটি খবর আছে। চালনা লঞ্চ ঘাটে কেটে গেল মোহাম্মদ আলীর 40 বছর, একটি ফিচার নিয়ে তারা করেছেন। এর পাশাপাশি মৌলিক সংস্কারের সব বিষয়ে মতৈক্য হয়নি জাতীয় সংসদ, বৈষম্য বিরোধী নেতার চাঁদাবাজি, 2.25 কোটি টাকার চেক নেন সাবেক এমপির কাছ থেকে। দর্শক, এই ছিল মোটামুটি এই পর্যন্ত আমার হাতে থাকা যে পত্রপত্রিকা, সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করলো। আমরা অপেক্ষা করছি পরবর্তীতে আরও পত্রিকা আসলে আমরা হয়তো আপনাদেরকে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব উল্লেখযোগ্য শিরোনামগুলো, এবং একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবে সেই কথাটিও জানিয়েছিলাম। এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি রফিকুল ইসলাম রলির সাথে, প্ল্যানিং এডিটর, এশিয়ান টেলিভিশন। রফিকুল ইসলাম রলি, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমি শুনতে পাচ্ছি। আপনাকে শুভ সকাল এবং সেই সাথে আমন্ত্রণ এশিয়ান টেলিভিশনের এই নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে।
বৈরী আবহাওয়ার কারণে হয়তো সবগুলো পত্রিকা আমাদের হাতে এসে পৌঁছায়নি। তারপর আমরা যে চেষ্টা করেছিলাম বেশ কিছু পত্রিকায় যে উল্লেখযোগ্য শিরোনাম সেগুলো দেখার জন্য, আমি শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে 3 আসনের লড়বেন খালেদা জিয়া, এবং অনেক দিন পরে বলা হচ্ছে যে বিএনপি চাচ্ছে খালেদা জিয়া নির্বাচনে লড়াই করুক। এছাড়াও গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন যে উনি নির্বাচন করলে দলের জন্য ভালো হবে, ভোট বাড়বে। কিভাবে দেখছেন আপনি এই বিষয়টিকে? ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন। গতকালই একটি প্রোগ্রামে বিশেষ করে বিএনপির ভাইস চেয়ারম্যান, বিসিসি এর সাবেক প্রেসিডেন্ট মানে আব্দুল ওয়াল মিন্টু সাহেব, উনি একটা অনুষ্ঠানে বলেছেন মানে বিএনপি নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আহ, সুস্থ রয়েছেন, অর্থাৎ উনি মানে নির্বাচন করতে পারবেন। এটা একটা বা ভালো দিক বলবো। কোনো একটা দলের প্রধান যখন সুস্থ বা নির্বাচন করতে উনি যোগ্য হন, তখন ওই দলের জন্য মানে একটা খুশির বিষয়। আহ যদিও আপনি জানেন 5 আগস্টের আগে মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল। ওই সকল মামলার মানে পরিপ্রেক্ষিতে উনি নির্বাচনে অযোগ্য ছিলেন, মানে নির্বাচন করার ওনার যোগ্যতা হারিয়ে ফেলেছিলেন। সেক্ষেত্রে 5 আগস্টের পরে ওনার সকল মামলা শেষ হয়ে যায়। অতএব উনি সকল ধরনের কার্যক্রম, পাশাপাশি নির্বাচন সবকিছুতে উনি অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। সেই অবস্থায় আমরা বলবো ভালো একটা উদ্যোগ, গণতন্ত্রের একটা সুবাতাস বলবো। জি। আর আপনি তো 3টি আসনের কথা বললেন। একজন প্রার্থী একাধিক আসনে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। সেই হিসাবে বেগম খালেদা জিয়া 3টি আসনে উনি নির্বাচন করতে সক্ষম হবেন। জি। এছাড়াও আরেকটি বিষয় যেটি ছিল যে যারা আন্দোলনের সক্রিয় জনপ্রিয় নেতাদের বাছাই করছে বিএনপি, তো আপনি কি মনে করেন এবার যেটিও বলছে তারা নবীন প্রবীণের মিশেলে আসলে তারা প্রার্থী তালিকা তৈরি করতে চান? এছাড়াও তারেক রহমানও কিন্তু ভালোভাবেই কিন্তু যে যোগাযোগটি সেটি কিন্তু রাখার চেষ্টা করেছেন। সব কিছু মিলে তৃণমূলের অবস্থা কী রকম আপনার মনে হচ্ছে এখন বিএনপি? বিষয়টি যদি আমরা আহ, বর্তমান প্রেক্ষাপটে মানে বিশ্লেষণ করতে যাই, তাহলে একটা বিষয় স্পষ্ট। এবারই প্রায় আমরা বলা হচ্ছে 18% নতুন ভোটার, মানে যারা জি। একদম ফ্রেশার ভোটার, যাদের বয়স 18 থেকে 25 এর মাঝে। জি। তো আপনি নিশ্চয়ই জানেন জুলাই গণ অভ্যুত্থানের পিছনে এই এই যে মানে ছাত্র বা ভোটারদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। হুম। ফলে এটাই হবে আমি মনে করি যে কোনো মানে আসনের বা সংসদীয় আসনের ট্রাম্প চেঞ্জ কার্ড। মেকার। ওই অর্থে চেঞ্জ মেকার বলছি আমরা। ওরা কিন্তু দল, প্রতীক, ব্যক্তি থেকেও সবার আগে দেখবে ওই আসনের যোগ্য ব্যক্তিটাকে তারা ভোট দেবে। ওইটাই আমি মনে করছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ওই বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করেছেন। উনি ওই জন্য প্রতিটি আসনে আহ, যোগ্য, সৎ নেতৃত্ব খুঁজছেন। উনি জি। বুঝতে পেরেছেন যে 18% নতুন যে ভোটার আসছে, তারা যাকে ভোট দিবেন সেই বরং নির্বাচন জয়ী হইতে পারবে। সেই অর্থে তারেক জিয়া যে উদ্যোগটা নিয়েছেন প্রতিটি আসনে সৎ, যোগ্য এবং জনপ্রিয় নেতাদের অংশগ্রহণ, সেটি যদি বিএনপি থেকে যথাযথভাবে নির্বাচন করতে পারে, আমি বলবো তাহলে বিএনপির জন্য ভালো একটি আহ সুখবর রয়েছে জাতীয় সংসদ ইলেকশনের আর কি। তারপরেও মানে একটা বিষয় আপনি জানেন, বিএনপি যদি অনেক প্রাচীন একটি দল, প্রাচীন বলতে অবশ্যই 3বার তারা সংসদে মানে জয়ী হয়েছেন, জি। সরকার গঠন করেছেন। সেই অর্থে তাদের অনেক ত্যাগী নেতা রয়েছে এবং প্রবীণ নেতা রয়েছে। তাদেরকেও রেখেও আমি মনে করি নবীন প্রবীণের সমন্বয়ে একটি আহ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। জি। সবশেষ ছোট্ট করে একটা বিষয় জানতে চাইবো যে মাইলস্টোন ট্র্যাজেডি, সেটির রেশ কিন্তু এখনো রয়ে গেছে। পত্রপত্রিকায় কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন শিরোনাম আসছে। যেমন আজকে আমি যদি বলি, বার্নে ভর্তি দগ্ধদের 27 জনই শিশু, যেটি বলা হচ্ছে, এবং 5 জনের অবস্থা সংকটাপন্ন, একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? এটি আহ এটি আমাদের জন্য একটি হতাশাজনক খবর। জি। আপনি জানেন আমরা যে কোনো ঘটনা হওয়ার পরে আমরা খুব উচ্চবাচ্য, খুব মানে
সংবাদ মাধ্যমগুলো খুব জোরে সোরে নিউজগুলো করে, বা আস্তে আস্তে ক্রমান্বয়ে বিষয়গুলো থেমে যায়। বিষয়টি মানে আসল ঘটনা আমরা জানতে পারি না। আসল ঘটনা থেকে আমরা অনেক দূরে চলে যাই। মাইলস্টোন ট্র্যাজেডিও আমি মনে করি সেরকম একটা বিষয় হয়তো হতে চলেছে। ওই অর্থে বলবো, স্কুলটা যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, বা স্কুলটা কার অনুমোদন ছিল, রাজুকের অনুমোদন ছিল কিনা, মাউসির অনুমোদন ছিল কিনা, পাশাপাশি হচ্ছে যেহেতু আমরা বলছি এটা মানে ফ্লাই জোনের মধ্যে এটা অবস্থিত, তাহলে তার কার অনুমতি নিয়ে ওইখানে প্রতিষ্ঠানটা হলো, জি ওই দিকে আমরা কেন জানি আমরা নজর দিইনি। আমার হচ্ছে ওই দিকে নজর দেওয়া হচ্ছিল বেশি। আর এটি তো অবশ্যই আমাদের জন্য মানে বিরাট একটা দুঃখের খবর যে এতগুলো বাচ্চা মারা গেল। সেটা আমাদের দেশ কোন সারা বিশ্ব এটা নাড়া দিয়েছে। জি তো ঘটনার মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি, আসল তথ্যটা আসলে উঠে আসা উচিত। যেই তথ্যের জন্য এতগুলো প্রাণ গেল। আমি বলতে চাচ্ছি, আহ, যারা স্কুলটা স্থাপনের পিছনে যারা ছিল, বা স্কুলটা হুম, যারা অনুমোদন দিয়েছে, জি সিটি কর্পোরেশনের রাজু, মানে শিক্ষা মন্ত্রণালয়, তাদেরকেও আমি মনে করি দায় তাদেরকেও নেওয়া উচিত। জি সিভিল তাদেরও এভিয়েশনের যদি কোনো দায় থাকে তাদেরও এই দায় নেওয়া উচিত। আমি বলছি ওই দিকটায় বেশি নজর দেওয়া উচিত। আপনি নিশ্চয়ই জানেন যে স্কুলের এই মানে ট্রাজেডি, মাইলস্টোন জি স্কুল, তাদের কর্তৃপক্ষকে আমরা এখন পর্যন্ত আহ, গণমাধ্যমের মুখোমুখি হতে না তেমনটা কোনো ধরনের সক্রিয় দেখিনি। ভূমিকা তাদের ছিল না আসলে গণমাধ্যমে। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন থাকতে পারে, তার মানে এখানে কোনো কিছু লুকোচুরি হচ্ছে কিনা। জি সেটা আমি মনে করি যে সকল তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদেরকে আরো গভীরে যাওয়া উচিত আমি মনে করি। জি শেষমেশ একটি প্রশ্ন, আপনি দেখতে পাচ্ছেন যে রাশিয়ায় কিন্তু এই যে রামচাটকা যেটাকে বলা হচ্ছে কামচাটকা, যে একটি জায়গায় সেখানে কিন্তু 8.8 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে এবং সুনামির সতর্কতাও জারি করা হয়েছে। তো রাশিয়ার প্রেক্ষাপটে 8.8 মাত্রার ভূমিকম্প, যদি আমাদের দেশেও কিন্তু ছোট ছোট করে কিন্তু আমরা কয়েকবার ভূমিকম্পের আভাস কিন্তু দেখতে পেয়েছি, সব কিছু মিলে যদি এই ধরনের 8.8 মাত্রার ভূমিকম্প হয় বা কাছাকাছি মাত্রার কোনো ভূমিকম্প হয়, সেক্ষেত্রে বাংলাদেশের কি পরিস্থিতি এবং সেবা খাতগুলোর কি অবস্থা বলে আপনি মনে করেন এখন? যথার্থ বলেছেন। ভূমিকম্প যেটি আমরা বলি 8.7 মাত্রা, আহ, বিশ্বের যদি সবচেয়ে খারাপ যে মানে ভয়াবহ যে 10টি ভূমিকম্প বলি আমরা, তার জি মাধ্যমে গবেষকরা এটিকে অন্যতম বলছে। 8.7 মাত্রা, এবং সেই ভূমিকম্প হওয়ার পর সুনামির একটা মানে সতর্কতা রয়েছে। আপনি আরেকটি বিষয় জানেন অলরেডি, রাশিয়া ভূমিকম্প সুনামির পরে এবার ওখানে আগ্নেয়গিরি মানে অগ্নুৎপাত শুরু হয়েছে। তার মানে আহ, উম, প্রকৃতির যে তিনটি বিশাল বিপর্যয় আমরা বলি, সুনামি, ভূমিকম্প, জি আগ্নেয়গিরি, তিনটেই কিন্তু আহ, রাশিয়াকে আঘাত করছে। জি সেটি অবশ্যই আমরা মনে করি রাশিয়া তাদের যোগ্যতা অভিজ্ঞতা দিয়ে আহ মনে করি এটা ঠেকাতে পারবে। তো আপনি যদি বলেন আমাদের দেশের দেশে প্রেক্ষাপটে জানতে। কিভাবে, জি আমরা বলা হচ্ছে দেশে যদি 6.5 মাত্রার ভূমিকম্প যদি হয় আমাদের দেশে হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে শুধু আমাদের ঢাকা শহরে প্রায় মানে অর্ধেক বা 50% ঘরবাড়ি ধ্বংস হয়ে যাবে। জি তো যেহেতু ফায়ার সার্ভিস নিয়ে যারা কাজ করে, ফায়ার মানে তাদের সাথে আমার একাধিকবার এইসব বিষয় নিয়ে কথা হয়েছিল। তাদের কথা হচ্ছে আহ, আমাদের ভয়াবহটা হবে ভূমিকম্পর পর, অর্থাৎ উদ্ধার কার্যক্রম আমাদের আহ, একদম নেই বললেই চলে। আমাদের যে সকল সরঞ্জামাদি বা যে সকল আমাদের প্রস্তুতি রয়েছে সেগুলা উদ্ধার কার্যের জন্য খুবই স্বল্প, এবং সেক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আর পাশাপাশি যেটা আপনি বলেন, ঢাকা শহর তো ঘনবসতি শহর একটা। আহ, ঘনবসতির জন্য অনেক এলাকা উদ্ধার কার্যক্রম এমনিতে ব্যাহত হবে। অর্থাৎ সরকার যদিও অনেকগুলো উদ্যোগ নিয়েছে, আমাদের আহ, আহ, দুর্যোগ মন্ত্রণালয় রয়েছে, আহ, পাশাপাশি ফায়ার সার্ভিস একটা অধিদপ্তর রয়েছে। সবার সমন্বয়ে যদি আমরা পরিকল্পনাগুলো নেওয়া যেতে পারতো, মানে দেশের স্বার্থে বা বিশেষ করে এই সকল বিপর্যয় ক্ষেত্রে কি উদ্যোগ নেওয়া হতে পারে, আহ, যদি নেওয়া হতো তাহলে আগাম তো আমরা সতর্কতার। সতর্কতা আগে সেই ক্ষেত্রে তাহলে আমাদের মনে ভূমিকম্পর পরবর্তী পর্যায়ে যে 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 উদ্ধার যে সকল কার্যক্রম। ধ্বংসাত্মক কাজগুলো হয় সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও
হয়তো আমরা রেহাই পেতে পারি। জি। আমি মনে করি সরকার অনেকগুলো প্রস্তুতি নিচ্ছেন, সেগুলো যদি বাস্তবায়ন করা যেতে পারে তাহলে আমি মনে করি আমাদের ভূমি যে ধরনের বিপর্যস্ত হওয়ার কথা থাকে সেক্ষেত্রে হয়তো আমরা অনেকটুকু রেহাই পেতে পারি। জি, রফিকুল ইসলাম রলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা হলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশন প্ল্যানিং এডিটর, তার সাথে, এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বললাম, এবং আমরা সর্বশেষ যে ভূমিকম্প নিয়ে কথা বললাম, আমরা বার্ন ইউনিটে যে যারা ভর্তি আছেন, মাইলস্টোন ট্র্যাজেডি, সেটি নিয়ে কথা বললাম। এবং আমার হাতে যেই আরেকটি পত্রিকা আমি যদি বলি যে দ্য ডেইলি স্টারের যে লিড নিউজ তারা করেছে, এ লেটার টু আওয়ার বিটেন বার্ন ফলেন চিলড্রেন, লেটস নট স্টল দ্য ইমপ্লিমেশন of CHT accord any longer, an ex-Chief Justice on the dock, how Hasina broke the judiciary, how energy politics fuels global militarization. এছাড়াও আছে ইটস টাইম টু মডার্নাইজ আওয়ার এয়ারফোর্স। দর্শক, এই ছিল মোটামুটি আমার হাতে থাকা পত্রপত্রিকার উল্লেখযোগ্য শিরোনাম। আজকে দুঃখিত, আপনাদেরকে আরও বেশ কিছু পত্রপত্রিকার শিরোনাম যদি হাতে পেতাম হয়তো জানিয়ে দেওয়ার চেষ্টা করতাম। এবং আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাই, আমরা গতকাল কিন্তু দেখেছি যে শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে প্রতিনিধি দল আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সচিব, তারা কিন্তু কথা বলেছেন, এবং 12:30টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের একটি বৈঠক শুরু হয়, বিকেল 5টা পর্যন্ত চলে। এবং যতটুকু আমরা জানি যে আমাদের যে শুল্ক হার সেটি কিন্তু কমানোর একটি কথাবার্তা বলা হচ্ছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে শুল্ক হার 15 থেকে যেটি বলা হচ্ছে 20% মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরোপিত যে শুল্ক সেটি যথেষ্ট পরিমাণ কমবে। আজকে যেহেতু সময় আছে 3 দিনের আলোচনা, এবং বৃহস্পতিবার কিন্তু এটি শেষ হওয়ার কথা আছে, এবং বাণিজ্য সচিব আমাদের কিন্তু আশ্বস্ত করেছেন যে আমরা একটি সুখবর পেতে যাচ্ছি, হয়তো আমাদের শুল্ক হার 15 থেকে 20%-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরেকটি খবর আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে সাবেক আইজিপি, আপনারা জানেন যে মামুনের জবানবন্দি, এবং তার কিন্তু রিমান্ড আবেদন চাওয়া হয়েছে, এবং আদালত কিন্তু খুব সম্ভবত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গুম, ক্রসফায়ার ও রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিনি দিয়েছেন। বলা হচ্ছে যে 2018 সালের নির্বাচনের রাতে 50% ব্যালট বক্স ভরে রাখতে শেখ হাসিনাকে আইডিয়া দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। তার পরামর্শে সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ে এসব নির্দেশনা। এছাড়াও কিন্তু গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয়ে কিন্তু তিনি মুখ খুলেছেন, হয়তো সামনে আমরা এই বিষয়টি জানতে পারবো। দর্শক, অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এখানেই শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ।